ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের মার্ক্সবাদের উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব সম্পর্কে। উদ্বৃত্ত মূল্য, ইংরাজিতে সারপ্লাস ভ্যালু থিওরি। এই থিওরিটা মার্ক্সবাদের একটি গুরুত্বপূর্ণ থিওরি। মার্ক্সবাদের বহু তত্ত্বের মধ্যে এই উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। এই তত্ত্ব মূলত পুঁজিবাদী ব্যবস্থার সঙ্গে যুক্ত। পুঁজিবাদের উপর ভিত্তি করে সারপ্লাস ভ্যালু থিওরি কার্যকরী হয়েছে। এটা শ্রমিক শোষণের তত্ত্ব, শ্রমিকদের শ্রমের মূল্য, মালিকদের শ্রমিকের উপর যে শোষণ, প্রফিট বা মুনাফার নামে যে শোষণ, তার বিস্তারিত আলোচনা মার্ক্স তার এই সারপ্লাস ভ্যালু তত্ত্বে তুলে ধরেছেন। শ্রম তত্ত্ব সম্পর্কে মার্ক্সের আগে বুর্জোয়া তাত্ত্বিকরা, বুর্জোয়া অর্থনীতিবিদরা উল্লেখ করেছেন, সনাতন বা সাবেকি অর্থনীতিবিদ, অর্থনীতির জনক, পুঁজিবাদী অর্থনীতির জনক ইংল্যান্ডের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, তিনি তার দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে উল্লেখ করেছেন যে জিনিসের দাম নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে। চাহিদা বৃদ্ধি পেলে যোগানের তুলনায় জিনিসের দাম বাড়ে, আর চাহিদার তুলনায় যোগান বাড়লে জিনিসের দাম কমে। এইভাবে পণ্যের দাম নির্ধারিত হয় বলে অ্যাডাম স্মিথ মনে করেন। অ্যাডাম স্মিথ আরও বলেছেন যে শ্রমতত্ত্ব শ্রমিকরা দ্রব্য উৎপাদনে মূল ভূমিকা পালন করে। শ্রম ছাড়া কোনো দ্রব্য উৎপাদন হবে না। দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে আমরা কথা জানি, ল্যান্ড দরকার, ল্যান্ডের জন্য খাজনা দিতে হয়, সেটা একটা ব্যয়, উৎপাদন ব্যয়। লেবার অর্থাৎ শ্রমিক দরকার উৎপাদন করবার জন্য। শ্রমিকের শ্রম শক্তি এটা উৎপাদন করতে বিশেষভাবে ভূমিকা পালন করে, সরাসরি ভূমিকা পালন করে। এই শ্রমিকদের ওয়েজ বা মজুরি দিতে হয়, এটা উৎপাদনের খরচ। উৎপাদন করবার জন্য আরও উপকরণ দরকার হয়, যেটা হচ্ছে যে অর্থ অর্থাৎ মূলধন দরকার। এই মূলধন ছাড়া উৎপাদন হয় না। মূলধনকে উৎপাদনে বিনিয়োগ করতে হয়, বিনিয়োগ করলে উৎপাদন বাড়ে। মূলধন লাগবেই কারখানা তৈরি করতে, শিল্প কারখানা গড়তে মূলধন দরকার। মূলধনের জন্য মালিকের যে মূলধন থাকে তাতে হয় না, মালিককে ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নিতে হয়। ব্যাংকে যে পুঁজি, সেই পুঁজি শিল্পপতিরা ধার নিয়ে সুদের বিনিময়ে ধার নিয়ে সেটা ইনভেস্ট করলে, কারখানাতে বিনিয়োগ করলে সেটা হয় কি, সেটার জন্যে ব্যাংক সেই পুঁজিটা হয় তোমার ব্যাংক পুঁজি থেকে শিল্প পুঁজিতে পরিণত হয়। এই শিল্প পুঁজি শিল্পে কাজ খাটে, তার জন্য শিল্পপতিকে ইন্টারেস্ট দিতে হয় ব্যাংকের কাছে। আর শিল্পের যে কারখানা তৈরি করে, অর্গানাইজ করে, তার মুনাফা দরকার। এই মুনাফা শ্রমশক্তির জন্য ওয়েজ বা মজুরি, মূলধনের জন্য সুদ এবং
এবং ল্যান্ডের জন্য খাজনা, এগুলি উৎপাদন খরচ। এছাড়া উৎপাদন করতে গেলে আরও আনুষঙ্গিক খরচ আছে, পরিবহন খরচ আছে, কাঁচামালের কেনার জন্য খরচ আছে ইত্যাদি। এইগুলির সমষ্টি হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এইগুলির মধ্যে একটা মানবিক শ্রম, এটা বেশি গুরুত্বপূর্ণ। শ্রমিক প্রথমে যখন শিল্পায়ন ঘটে তখন শ্রমিকের সংখ্যা বেশি দরকার ছিল। তখন মানে তখন শ্রমিক ছাড়া উৎপাদন করা সম্ভব ছিল না। যন্ত্রপাতি আবিষ্কার বিশেষভাবে হয়নি। বড় বড় যন্ত্রপাতি, আধুনিক যুগে যে শিল্পায়ন আর প্রথমের দিকে যে শিল্পায়ন, তার মধ্যে মৌলিক পার্থক্য আছে। তো মার্কস এর এই যে ব্যাখ্যা, মার্কস কিন্তু এই এই উৎপাদন খরচগুলিকে যোগ করে তাকে বলা হয় উৎপাদন, কস্ট অফ প্রোডাকশন। আর মুনাফা এই উৎপাদন খরচের মধ্যেই মার্কস ধরার কথা উল্লেখ করেছেন, মুনাফা কস্ট অফ প্রোডাকশনের মধ্যে। কিন্তু মালিক দ্রব্য উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ খরচ হলো তার তুলনায় অনেক বেশি দামি দ্রব্যটা বেচে। এক্ষেত্রে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাত কার্যকরী হয় না। চাহিদা এবং যোগানের ক্ষেত্রে কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করবার জন্য পুঁজিপতি শ্রেণী এবং পুঁজিবাদী সরকার এটাকে সাহায্য করে বা সহযোগিতা করে। সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে। এখন পুঁজিপতি শ্রেণীর উপরে নির্ভর করে সরকার চলে। সরকার পুঁজিপতিদের কাছে অর্থ দেয় এবং পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে মার্কসের বক্তব্য অনুযায়ী অর্থনৈতিক ক্ষেত্রে যাদের আধিপত্য, তাদেরই কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মার্কস অ্যাডাম স্মিথের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাকে কিছুটা গ্রহণ করেছেন, কিন্তু তার ব্যাখ্যাটাকে পুরোপুরি গ্রহণ করতে পারেননি। অ্যাডাম স্মিথ শ্রমিক শোষণের কথা উল্লেখ করেননি। শ্রমিককে শ্রমশক্তি বিক্রির মধ্য দিয়ে যে ন্যায্য মজুরি, সেই মজুরি দানের কথা বলেননি। মার্কস কিন্তু শ্রমিকের ন্যায্য মজুরি কথা বলেছেন। শ্রমিক যে দ্রব্য উৎপাদন করে তা বিক্রি করে যে দাম হয়, তার সামান্য অংশ শ্রমিককে মজুরি হিসাবে মালিক দেয়, আর বাকি অংশ মালিক শ্রেণী মুনাফা আকারে, সেখানে প্রফিট আকারে, লাভ আকারে ভোগ করে। আর সেই প্রফিটকে আবার ক্যাপিটালে পরিণত করে আবার কারখানায় ইনভেস্ট করে, আরও বেশি শ্রমিক নিয়োগ করে। এইভাবে শ্রমিকদের শোষণ করছে মালিক শ্রেণী। অর্থাৎ শ্রম শক্তি বিক্রি করে, সময় দিয়ে শ্রমিক যে উৎপাদন করলো তা বিক্রি করে যে দাম হলো, সেই দামের একটা অংশ সে পাচ্ছে, এটাই হলো। আর বাকি অংশ পেল না। বাকি অংশটা কিন্তু শ্রমিকের প্রাপ্য। এটা মালিক ভোগ করে, এটা মালিক শ্রমিককে শোষণ করছে। অর্থাৎ বাড়তি সময়ে যে বাড়তি উৎপাদন করলো শ্রমিক, তার মূল্য, তার মজুরি শ্রমিক পেল না। এটাই হলো উদ্বৃত্ত মূল্য। সাপোজ 8 ঘন্টা কাজ করলো শ্রমিক। শ্রমিক 8 ঘন্টা কাজের মধ্যে 4 ঘন্টা কাজ করে, প্রথম 4 ঘন্টা কাজ করে যে দ্রব্য উৎপাদন করলো তা বাজারে বিক্রি করে যে মূল্য হলো সেটুকু মজুরি হিসাবে পেল। বাকি 4 ঘন্টা সময় যে কাজ করলো কারখানায়, তার যে মূল্য, অর্থাৎ বাকি 4 ঘন্টা কাজ করে যে দ্রব্য উৎপাদন হলো সেটুকু বিক্রি করে যে অর্থ হলো সেটা মালিক ভোগ করে। এই অর্থটুকু হচ্ছে উদ্বৃত্ত মূল্য। মালিক এখানে পাবে না। মার্কসের বক্তব্য, এটা শ্রমিক পাবে। শ্রমিক হলো উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে, মালিক উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে না। তাই এই ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাডাম স্মিথের বক্তব্যের সঙ্গে মার্কসের বক্তব্যের পার্থক্য আছে। অবাধ ব্যবসা বাণিজ্য করবে, শিল্পে সংরক্ষণ নীতি চালু করতে হবে, অ্যাডাম স্মিথ বলেছেন। কিন্তু অবাধ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মালিক শ্রেণী বা বড় বড় ব্যবসায়ী শ্রেণী যে অতিরিক্ত মুনাফা অর্জন করবে, সেখানে সরকারের যে নিয়ন্ত্রণ সেটা থাকে না, সে কথা অ্যাডাম স্মিথ উল্লেখ করেননি। অ্যাডাম স্মিথ শ্রমিকরা যে শোষিত হয়, বঞ্চিত হয়, শ্রমিকরা সারপ্লাস ভ্যালু অর্থাৎ উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে, তার
শ্রমশক্তি দিয়ে কথা অ্যাডাম স্মিথ তার তত্ত্বে উল্লেখ করেননি। ডেভিড রিকার্ডো সাবেকি অর্থনীতিবিদ, তিনি মূলধনের উপরে গুরুত্ব দিয়েছেন, শ্রমিকের শ্রমশক্তিকে গুরুত্ব দিয়েছেন। তার সঙ্গে মার্কস একমত হয়েছেন, হ্যাঁ, মূলধন গুরুত্বপূর্ণ উৎপাদনের ক্ষেত্রে, শ্রমশক্তি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু শ্রমিককে যে ন্যায্য মজুরি দিতে হবে এ কথা কিন্তু মার্কস বলেছেন, কিন্তু অ্যাডাম স্মিথ এ কথা বলেননি। মূলধন বিনিয়োগ করে যে উৎপাদন হয় তার যে মূল্য, সেই মূল্যের সামান্য অংশ মজুরি হিসাবে শ্রমিকদের দেয় মালিক, আর বাকি অংশ মুনাফা আকারে সে আত্মসাৎ করছে এবং সেই মুনাফাকে পুনরায় ক্যাপিটালে পরিণত করে এবং সেই ক্যাপিটাল ইনভেস্ট করে এবং উৎপাদন বাড়ায়। এইভাবে মালিকরা শিল্পপতিরা শ্রমিকদের শোষণ করে চলছে। এটা তার উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব মার্কস উল্লেখ করেছেন। উদ্বৃত্ত মূল্যের তত্ত্বে মার্কস বলেছেন যে অতিরিক্ত সময় শ্রমিক কাজ করে যে অতিরিক্ত উৎপাদন করলো, তার যে মূল্য, সেই দ্রব্যের মূল্য মালিক ভোগ করে, শ্রমিক পায় না। এটা মালিক শ্রমিককে শোষণ করছে, এটা শ্রমিকের প্রাপ্য। উদ্বৃত্ত মূল্য সৃষ্টি যে করে তারই প্রাপ্য। উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে শ্রমিক, মালিক উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে না। সুতরাং মার্কস কিন্তু শ্রমশক্তি আর শ্রমিকের মধ্যে পার্থক্য উল্লেখ করেছেন। শ্রমশক্তি এবং শ্রমিক কাজ করছে, যে তার ফলেই উৎপাদন করছে, দ্রব্য সৃষ্টি করছে শ্রমিক, কিন্তু সেই শ্রমিককে পণ্যের মতো ব্যবহার করে মালিক শ্রেণী। শ্রমিক পণ্য নয়, এটা মার্কস বলছেন। শ্রমিক কখনোই পণ্য নয়। শ্রমিকের মানবিক গুণ আছে, মানবিক দিক আছে, তার মধ্যে শ্রমিক হচ্ছে হিউম্যান বিং। সুতরাং তাকে, সেই হিউম্যান বিংকে মালিক শ্রেণী নষ্ট করে দেয় শ্রেণী শোষণের মধ্য দিয়ে। শ্রমশক্তি আর পণ্য কে মতোই ডেভিডিয়ার এবং পুঁজিবাদী অর্থনীতিবিদ বা উদারনীতিবাদী গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা সমর্থন করেন, তারা তারা শ্রমিক এবং শ্রমশক্তির মধ্যে পার্থক্য করেন না, শ্রমিককে পণ্যের মতো, গুডসের মতো ব্যবহার করেন। মার্কস তার এই শ্রমতত্ত্ব, মার্কস তার সারপ্লাস ভ্যালু থিওরি ঐতিহাসিক ভাবে প্রমাণ করেছেন। অর্থাৎ সারপ্লাস ভ্যালু থিওরিটা পুঁজিবাদী সমাজের অর্থনীতিকে ভিত্তি করে গড়ে উঠলেও তিনি তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের সাহায্যে সমাজ বিকাশের বিভিন্ন স্তরে যে শোষণ হয়েছে, সেই শোষণের কথা মার্কস তার তত্ত্বে আলোচনা করেছেন। দাস সমাজ হলো প্রথম শ্রেণী ভিত্তিক ও শোষণ ভিত্তিক সমাজ। দাস মালিকরা বা মাস্টাররা তারা কৃতদাসদের শোষণ করেছে, তারা জমিতে জোর করে কাজ করিয়ে নিয়েছে, গৃহে কাজ করিয়ে নিয়েছে, তাদের ন্যায্য মজুরি দেয়নি। সুতরাং এটা শ্রমিক শোষণ, এটা শ্রমজীবী মানুষকে, খেটে খাওয়া মানুষকে শোষণ, এটা আমরা বলতে পারি। সামন্ত সমাজে ভূমিদাস তাদেরকে, সাধারণ মানুষকে সামন্তপ্রভু শ্রেণী শোষণ করেছে, আর রাষ্ট্রশক্তি সেখানে সামন্তপ্রভুদের সাহায্য করেছে। তাই পুঁজিবাদী সমাজ, সমাজতান্ত্রিক সমাজের গর্ভে সৃষ্টি হয়েছে। এই পুঁজিবাদী সমাজ অনেক উন্নত সমাজ, এই ক্যাপিটালিজম অনেক উন্নত। এখানে শ্রমশক্তিকে ব্যবহার করছে মালিক শ্রেণী, কিন্তু আধুনিকীকরণের ফলে এবং এবং বিজ্ঞান প্রযুক্তির ব্যাপক উন্নতি এবং হাইটেক টেকনোলজির উন্নতির ফলে আজকে উৎপাদনের ক্ষেত্রে আগের মতো সাবেকি কায়দায় শ্রমিক নিয়োগ হয় না, শ্রমিকের প্রয়োজন হয় না। শ্রমিক প্রয়োজন হয় কাদের? ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানদের, তাদের পণ্যের মতো ব্যবহার করছে ক্যাপিটালিজম। আজকে যে যারা ইঞ্জিনিয়ার, যারা উৎপাদনে করার ক্ষেত্রে যারা মেশিন পত্রকে ব্যবহার করছে, কাজে লাগাচ্ছে, কম্পিউটার ব্যবহার করছে উৎপাদনের ক্ষেত্রে, মেশিন উন্নত মানের ব্যবহার হচ্ছে, তারপরে উৎপাদন অনেক বাড়ছে, কিন্তু শ্রমিক শোষণ কিন্তু আছে, তাদেরকে শোষণ করে যাচ্ছে ক্যাপিটালিস্টরা। সুতরাং আজকের ক্যাপিটালিজমের যে উদ্বৃত্ত যে মূল্য, সেটাও কিন্তু
যারা টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, যারা উৎপাদনের হাতিয়ারগুলিকে অপারেট করছে, উন্নত মেশিনকে ব্যবহার করছে, তারাই কিন্তু আজকে শ্রমজীবী শ্রেণীর মধ্যে পড়ছে এবং তারা সাবেকি শিল্পে যে শ্রমিক হাতে কলমে কাজ করত, তার তুলনায় শ্রমের ধরনটার পার্থক্য আছে এবং শ্রমিকের গুণগত মানের অনেক উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু তারা শোষিত, বঞ্চিত। তারা সারপ্লাস ভ্যালু, এই যে ক্যাপিটালিজমের এত মূলধন তৈরি হয়েছে, প্রত্যেকটা দেশে জাতীয় আয় বাড়ছে, মাথাপিছু গড় আয় বাড়ছে, কিন্তু মাথাপিছু গড় আয়কে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা এই পুঁজিবাদী উদারনৈতিক গণতন্ত্রের নেই। তাই একদিকে মূলধন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে, আর একদিকে মূলধনের মালিকানা থেকে বঞ্চিত যারা যারা শ্রমজীবী মানুষ, এটা সাবেকি শ্রমিক নয়, ইঞ্জিনিয়ার, যারা টেকনিশিয়ান, যারা ম্যানেজমেন্টকে পরিচালনা করেন, যারা যারা প্রাইভেট পলিসি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই কিন্তু শোষিত, বঞ্চিত মানুষ। তাই এর হাত থেকে, এই শোষণের হাত থেকে বাঁচার জন্য শ্রেণী সংগ্রাম অনিবার্য। মার্কস বলেছেন তার উদ্বৃত্ত মূল্যের তত্ত্বে যে অতীতের সমাজগুলিতে যেমন শ্রেণী শোষণ ছিল, আর সেই শ্রেণী শোষণের কারণেই শ্রমজীবী মানুষ অর্থাৎ দাস সমাজের দাসরা, সামন্ততান্ত্রিক সমাজের ভূমিদাসরা, তারা লড়াই করে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। শোষণের স্বরূপের পরিবর্তন হয়েছে। সারপ্লাস ভ্যালু থিওরি ক্যাপিটালিজমে হলেও এই যে উদ্বৃত্ত মূল্য, এটা কিন্তু আগের দুই শ্রেণী বিভক্ত সমাজেও সারপ্লাস ভ্যালু সৃষ্টি করেছে। যারা উৎপাদক, যারা খেটে খাওয়া মানুষ, তারাই আজকের এই ক্যাপিটালিজম যতই উন্নত হোক না কেন, এই ক্যাপিটালিজমের চরিত্র হচ্ছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে ক্যাপিটালিস্টরা শোষণ করে, এবং এই খেটে খাওয়া মানুষ তারাই সারপ্লাস ভ্যালু তৈরি করে। বিনিময় মূল্যের কথা মার্কস স্বীকার করেছেন। মার্কস মূল্যের শ্রমতত্ত্বকে স্বীকার করেছেন। মার্কস এই কথা বলেছেন। উৎপাদনে যে ব্যয় হয় সে কথা মার্কস স্বীকার করেছেন। অন্যান্য তাত্ত্বিকদের থেকে মার্কসের মৌলিক পার্থক্য হলো যে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা উৎপাদন করে, উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে যে পয়সা হয়, যে অর্থ হয়, তার সামান্য অংশ মজুরি হিসেবে পায়, তার পরিবারে ব্যয় করার মতো মজুরি পায়। কিন্তু বাকি যে তারা পণ্য সৃষ্টি করলো, উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করলো, সেটা মালিক শ্রেণী ভোগ করে, আর রাষ্ট্রকে ব্যবহার করে তোমার যারা শোষক, যারা পুঁজিপতি শ্রেণী। যাই হোক, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করব। তোমার সারপ্লাস ভ্যালু থিওরি আমি পরে আরও ভিডিও বানাবো। এই সারপ্লাস ভ্যালু থিওরি আমি 1.5 বছর আগে ভিডিও দিয়েছি, সামগ্রিক ভিডিও, তোমরা এটা শুনছো, ওটা ভালোই তোমরা দেখছো, আরও ভালো করে দেখবে। আর আজকের ভিডিও দিলাম, এরপরে এই সারপ্লাস ভ্যালু থিওরির উপর আরও আমি একাধিক ভিডিও দেব। এরপরের ভিডিও আমি ক্যাপিটালিস্টরা কিভাবে শোষণ করছে তার বিস্তারিত আলোচনা তুলে ধরব।